সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আজকের ৭১ সংযোগে বিরতির আগ পর্যন্ত আমরা কথা বলেছি বাংলাদেশ কাতার যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে, এবং এই পর্যায়ে কথা বলতে চাই মধ্যপ্রাচ্য সংকট নিয়ে। ইরানের তৃতীয় বৃহত্তম শহর ইস্পাহান, গত বৃহস্পতিবার এই শহরের কাছে পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থায় হামলা চালায় ইসরায়েল। এর আগেও ইসরায়েলি হামলার শিকার হয়েছিল ইস্পাহান। শহরটি কেন বারবার ইসরায়েলের নিশানায় থাকে, সহকর্মী মনিরুজ্জামান বাবুর কাছ থেকে জেনে নেব। প্রাসাদ, মসজিদ আর মিনারের জন্য বিখ্যাত ইরানের ইস্পাহান শহর। আবার এই শহরটি সামরিক শিল্পেরও একটি প্রধান কেন্দ্র। শহরটিতে ও তার আশপাশের এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা রয়েছে। গত বৃহস্পতিবার ইরানের মধ্যাঞ্চলীয় এই ইস্পাহান শহরের কাছে পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থায় হামলা চালায় ইসরায়েল। যদিও ইরানি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘোষণা করেন যে ইস্পাহান প্রদেশের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণ সুরক্ষিত আছে, তবে বিবিসি ভেরিফাই দুটি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছে, যাতে দেখা গেছে ইস্পাহানের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পরমাণু সমৃদ্ধিকরণ কর্মসূচির সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি কেন্দ্র নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটিও রয়েছে এই শহরের কাছে। ইস্পাহানের নাম ইরানের পারমাণবিক স্থাপনাগুলির সঙ্গে যুক্ত থাকার কারণেই ওই শহরে বৃহস্পতিবার হামলাকে প্রতীকী হিসাবে দেখা হচ্ছে। রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞ এবং যুক্তরাজ্য ও নেটোর পারমাণবিক বাহিনীর সাবেক প্রধান হামিশ ডি ব্রেটন গর্ডন বলেন, ইস্পাহানকে নিশানা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর আশপাশে অনেকগুলো সামরিক ঘাঁটি রয়েছে। ইরান যেখানে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেছে বলে মনে করা হয়, ক্ষেপণাস্ত্র হামলাটি তার খুব কাছেই হয়েছিল, তাই এটি খুবই ইঙ্গিতপূর্ণ। তবে এই প্রথম নয়, এর আগেও সন্দেহভাজন ইসরায়েলি হামলার শিকার হয়েছে ইস্পাহান। গত বছরের জানুয়ারিতে শহরের কেন্দ্রস্থলে একটি গোলাবারুদের কারখানায় ড্রোন হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান। 4টি প্রোপেলার সহ একটি ছোট ড্রোনের মাধ্যমে ওই হামলা চালানো হয়েছিল। মনিরুজ্জামান বাবু, ৭১। অতিথিদের কাছে ফিরছি। ইশফাক ইলাহি চৌধুরী, আমরা ইরান ইসরায়েলের যে পাল্টা হামলা দেখছি, সেটি কি আসলে পাল্টা হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে কিনা? আজকে যেমন ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, আবার লেবানন থেকে হিজবুল্লাহ প্রায় নিয়মিতভাবেই আসলে তারা ইসরায়েলে হামলা চালাচ্ছে। এখানটায় বড় আকারের সহিংসতা ছড়িয়ে পড়ার কোনো শঙ্কা কি দেখছেন কিনা? এই মুহূর্তে সেই শঙ্কা অনেকটাই দূরীভূত হয়েছে, কারণ ইরান যেরকম তার আক্রমণের আগে মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা শক্তিকে জানিয়েছিল যে আমরা একটা রেসপন্স করছি, ঠিক একইভাবে ইসরায়েলও কিন্তু জানিয়েছিল। যদিও বাইডেন বলেছিলেন যে রেস্ট্রেন করতে বলেছিলেন, তবে ইসরায়েল জানিয়েছে একটা প্রতীকী হামলা সেখানে হবে। তবে উনি যে আপনাদের যে বললেন যে নাতানজ, আসলে কিন্তু নাতানজ কয়েকশো মাইল দূরে, ইস্পাহান থেকে দূরে, এবং সেখানে আক্রমণ করার প্ল্যান করেনি, কারণ সেখানে করলে আপনার অনেক ফ্লেয়ার আপ হতো। তবে ইস্পাহান খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি গুগলে যান, দেখবেন ইরানের সব থেকে, এটা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও যেভাবে আছে, একই রানওয়ে ব্যবহার করছে ইরানিয়ান এয়ারফোর্স, এবং ইরানিয়ান এয়ারফোর্সের অত্যাধুনিক যে সামান্য কিছু আছে বিমান যেগুলো রয়ে গেছে, সেগুলো কিন্তু ইস্পাহানে আছে এবং যথেষ্ট সুরক্ষিত, কিন্তু বোঝা যায় যে এগুলোতে আক্রমণযোগ্য মানে ঘাঁটি। সুতরাং সেখানে কিছু আক্রমণ হয়েছিল, কিছু ক্ষয়ক্ষতি হতেই পারে। তবে এই ক্ষয়ক্ষতিগুলো মানে ইন দ্য স্ট্র্যাটেজিক সেন্সে ইরানের যে কাউন্টার অ্যাটাক করার ক্ষমতাকে কিন্তু করেনি, ধ্বংস করেনি বা ব্যাহতও করেনি। ইরান করতে পারতো, কিন্তু উভয় পক্ষ এখন একটা লিমিটের পরে এখন বলেছে ইট ইজ 1-1 হয়ে গেল, আমরা এখন থামছি। কিন্তু যেটা হবে, যেটা আপনি বললেন, প্রক্সি ওয়ার চলছে, আপনার হুথিদের ওখানে চলছে, এবং হিজবুল্লাহ এখানেও চলবে, আর হামাস তো চলছেই। সুতরাং এখানে কিন্তু ইরান প্রক্সি এবং ইসরায়েল ডাইরেক্টলি এখানে ইনভলভ আছে। ইতিমধ্যে একজন হিজবুল্লাহর এক কমান্ডারকে তারা হত্যা করেছে, তার প্রতি শোধ হিসাবে আবার অনেকগুলো রকেট হামলা হয়েছে। এগুলো চলতে থাকবে, বাট দিস উইল নট, এটা যে মেজর একটা মিডল ইস্টে ওয়ার, এটার সম্ভাবনা খুব কম। তবে যেটা ভেরি ইম্পর্টেন্ট হয়েছে যে শিফটিং অফ
যেখানে এক সময় এটা ছিল আরব ইসরায়েলি ওয়ার, আমরা 67 সাল, 56 সাল, 72 সাল, সরি 73 সালে সবগুলো যুদ্ধ বলি আরব ইসরায়েলি ওয়ার। এখন কিন্তু আর আরব ইসরায়েলি না হয়ে অনেকটা জুইশ মুসলিম বলা যেতে পারে, কারণ এই যে ইরান কিন্তু আবার মেইন স্ট্রিম মুসলমান নয়, তারা শিয়া, এবং হুতিরাও শিয়া, হিজবুল্লাহ শিয়া, হামাস হলো সুন্নি। এগুলোর একটা কমপ্লেক্স হচ্ছে কিন্তু ওখানে এখানটা একটি বদল এসেছে, কিন্তু বড় আকারে যে সহিংসতা সেটির শঙ্কা আপনি দেখছেন না। শমশের মবিন চৌধুরী সংক্ষেপে উত্তর নিতে চাই। যুক্তরাষ্ট্র যেটি বলছে, তারা ইসরায়েলি যে বাহিনী রয়েছে এফডিএ, তাদের একটি অংশের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে। এটি কি নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রের এক ধরনের কৌশল কিনা, এবং যদি যুক্তরাষ্ট্রে রিপাবলিকানরা ক্ষমতায় আসে তাহলে কি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে কোনো বদল আসবে কিনা, আপনার কাছে কি মনে হয়? দেখেন, এই যে আপনাদের যে প্রতিবেদক উনি যে কথাগুলো বললেন মূলত ইসরায়েলের পক্ষে কথা বলেন। ইসরায়েলের যে যেটা পরিষ্কার করে দিলেন যে ইস্পাহান একদম নিরাপদ, এটা নিয়ে কোনো ইয়ে না। আর ইরান কিন্তু এই যে 3টা না 4টা ড্রোনের মতো তারা ইয়ে করলো, ইরান এটা সুরসুরি হিসাবে দেখছে, এর চেয়ে বেশি গুরুত্ব তারা এটাকে দিচ্ছে না। তারা মূলত তারা বলে দিল তাদের বার্তা যে আমরা আছি এবং আমাদেরও সেই ক্ষমতা আছে, তবে এই মুহূর্তে আমরা সহিংসতাটা আর বিস্তৃত করতে চাই না, কারণ এটা কারোর জন্যই কাম্য নয়, কারোর কোনো অর্থে কাম্য নয়। আর একটা বড় বিষয়, যদি ইরান ইসরায়েল সম্পর্কটা বা সামরিক বিষয়টা আরো যদি বড় ধরনের রূপ নেয়, তাহলে হামাসের বিষয়টা কিন্তু সেখানে বিলীন হয়ে যাবে, সেটাও মানে ফিলিস্তিনিদের বিষয়টা বিলীন হয়ে যাবে। তো এই সব কথা মাথায় রেখে ইসরায়েল এখন চাবে না, তাদের এই ইসরায়েলের এই যুদ্ধের বিপক্ষে সারা বিশ্বে এখন জনগণ নেড়ে উঠেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নির্বাচন মাথায় রেখে তাদের ইসরায়েলের নীতি পরিবর্তন না হলেও কিছুটা ইসরায়েলকে তারা মানে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে। কারণ বাইডেন বলেন, ট্রাম্প এসে গেলে তো এখানে কি হবে ভয়াবহ, শুধু এখানে না সারা বিশ্বে কেউ হবে, সেটা মানে অকল্পনীয়। তবে বাইডেন এখন দেখাচ্ছেন যে আমি এটাকে ইসরায়েলকে নিয়ন্ত্রণ না হলেও কিছুটাও আমার কথা শোনাবার চেষ্টা করছে। ইরান নেতানিয়াহু শুনছেন কি শুনছেন না। নিষেধাজ্ঞা যদি দিয়ে থাকি ইরানের পরে, ইরান তো 79 সাল থেকে নিষেধাজ্ঞার মধ্যে তারা এসে এসেছে, এবং সেই 79 সালে ইরাক যে যুদ্ধ চালিয়েছিল 7 বছর 8 বছর ধরে, একটা পুরা প্রজন্ম ইরানের ধ্বংস হয়ে গেছে। কিন্তু সময় একেবারেই শেষ, একটু সংক্ষেপে। ইরান পরাজিত হয়নি, ইরান সেই হতে বেরিয়ে এসেছে। তো ইরানকে দুর্বল মনে করার কোনো কারণ নেই, এবং ইরান একটা সিভিলাইজেশনাল সোসাইটি, তারা যথেষ্ট, তাদের দক্ষতা যোগ্যতা বুদ্ধিমত্তা অনেক বেশি, তারা কালচার্ড একটা রেস, এবং তারা সেইভাবে এগোবে। জি, অনেক ধন্যবাদ শমশের মবিন চৌধুরী এবং এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। ভালো থাকবেন, ৭১-এর সঙ্গেই থাকবেন।